উঁচু নিচু টিলা, আর সেই টিলা জুড়ে সুশৃঙ্খলভাবে সাজানো সবুজ চায়ের বাগান। দেখে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ মখমলের সবুজ চাদর বিছিয়ে রেখেছে। বৃষ্টির দিনে এই সবুজ যেন আরও সতেজ হয়ে ওঠে, আর রোদেলা দুপুরে রোদের ঝিলিক চায়ের পাতার ডগায় এক অদ্ভুত মায়া ছড়ায়। হেই এভরিওয়ান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভ্রমণ গল্পের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে। ট্রেনটি ছেড়ে যাবে সকাল 10:30টায়। এখন ট্রেনের জন্যই অপেক্ষা করছি। ট্রেনে সিলেট থেকে শ্রীমঙ্গল যেতে অতিক্রম করতে হয় প্রায় 91 কিলোমিটার। এতে সময় লাগে প্রায় 2 ঘন্টার একটু বেশি। এখন 9:48 বাজে। ট্রেন ছাড়তে আরও 42 মিনিট বাকি। সিলেট রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো উঁচু করার কাজ প্রায় শেষের দিকে। দশটা 53 বাজে, প্রায় 23 মিনিট লেট। এখনও ট্রেনটা প্ল্যাটফর্মে প্লেসও করে নাই। শত শত যাত্রীদের অপেক্ষা আর ভোগান্তি। অবশেষে 10:57 প্রায় 17 মিনিট লেট করে ট্রেনটা মাত্র প্ল্যাটফর্মে প্লেস করলো। এখনও আধা ঘন্টা পর ছাড়বে। উন্নত দেশগুলোতে ট্রেনগুলো সেকেন্ড ও মিনিটের হিসাব ঠিক রেখে চলে, আর আমাদের সোনার বাংলাদেশে 1 ঘন্টা লেট করা খুবই স্বাভাবিক ঘটনা। ট্রেনে উঠে বসলাম। নন এসি শোভন চেয়ারে সিটে পা রাখার স্পেস মোটামুটি ভালোই। সিলেটের ট্রেনগুলো বেশিরভাগই ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচ নিয়ে চলে। এগুলোতে মাঝখানে সামনে টেবিল নিয়ে বসতে চাইলে 29 থেকে 36 নং সিটগুলো কাটতে হবে। অবশেষে 11:33 ট্রেন ছাড়লো। প্রায় 1 ঘন্টা 3 মিনিট লেট। তার মানে পৌঁছাতেও 1 ঘন্টার বেশি লেট হবেই। 1 ঘন্টায় শ্রীমঙ্গলে ঘুরে বেড়ানো যেত, সেই সময়টা নষ্ট হলো আর কি। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। আমিও সিটে বসে থাকতে থাকতে ভালো লাগে না, তাই দরজার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি। এখানে বেসিন আছে হাত মুখ ধোয়ার জন্য, তবে অনেক সময় এখানে পানিই থাকে না। দিগন্ত জোড়ানো ফসলের মাঠ চিরে এগিয়ে যাচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস। এখন পার হচ্ছে কুশিয়ারা নদী। এটা কুশিয়ারা রেল ব্রিজ। ট্রেনের দরজায় দাঁড়ানো কিন্তু খুবই বিপজ্জনক। একবার হাত ফসকে নিচে পড়ে গেলে সোজা পরপারে। সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে ছেড়ে এসে মৌলভীবাজারের কুলাউড়াতে পৌঁছানোর আগে এই সুন্দর কার্ভটি চোখে পড়বে। সড়কপথ আর রেলপথ সমান্তরালে চলে গেছে, সাথে একটি বিশাল কার্ভ আর সুন্দর বিস্তীর্ণ গাছগাছালি আর চা বাগান।
পাশে চা বাগান। এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাচ্ছে ট্রেন। এই লাউয়াছড়াতেও ঘুরতে আসবো কিছুক্ষণ পর। অবশেষে দুপুর 2টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছালাম। যারা ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসবেন তারা মহাখালী অথবা সায়দাবাদ থেকে এনা ট্রান্সপোর্ট অথবা শ্যামলী পরিবহনে আসতে পারবেন। বাস ভাড়া নন এসি 550 থেকে শুরু করে এসি বাসে 1200 টাকার মধ্যে। ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসতে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। দুপুর প্রায় 3টা বেজে গেছে। এখন লাঞ্চ টাইম। লাঞ্চ করার জন্য শ্রীমঙ্গলে পানসি এবং রিজিক রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। এখন রিজিক রেস্টুরেন্টে যাচ্ছি। লাঞ্চ শেষ করে দুপুর 3টা 15 বাজে। এখন ঘুরতে যাওয়ার সময়। পাহাড়ের চেয়ে সমতল চা বাগানগুলো অনেক বেশি সুন্দর দেখা যায়। শ্রীমঙ্গলকে অফিসিয়ালি বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। দেশের মোট 160টিরও বেশি চা বাগানের মধ্যে বড় একটি অংশ এবং সবচেয়ে সুন্দর বাগানগুলো এখানেই অবস্থিত। এখানেই রয়েছে ফিনলে চা বাগান, যেটি শ্রীমঙ্গলের অন্যতম পুরনো এবং বড় চা বাগান। ব্রিটিশ আমলের স্থাপত্য আর বিশাল এলাকা জুড়ে এই বাগানের অবস্থান। এখানকার চা গাছগুলো দেখলে মনে হয় নিখুঁতভাবে কেউ কাঁচি দিয়ে ছেটে দিয়েছে। চা বাগান ছাড়াও শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণ এই রাবার বাগান। শ্রীমঙ্গলের চা বাগানের ঠিক পাশেই অন্যরকম এক স্নিগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকে সারি সারি রাবার বাগান। রাবার বাগানগুলো চা বাগানের চেয়ে একটু ভিন্ন প্রকৃতির। এখানে গাছগুলো একদম সমান দূরত্বে সারিবদ্ধভাবে লাগানো থাকে, যা উপর থেকে বা ভেতর থেকে দেখতে অনেকটা জ্যামিতিক নকশার মতো লাগে। শীতকালে রাবার গাছের পাতা যখন লালচে হয়ে ঝরে যায় তখন পুরো বাগান এক মায়াবী এবং বিষণ্ণ রূপ নেয়, যা দেখতে অনেকটা ইউরোপের কোনো বনের মতো লাগে। বর্ষায় এই বাগান হয়ে ওঠে ঘন সবুজ আর রহস্যময়। রাবার গাছের কাণ্ড থেকে বিশেষ কায়দায় বাকল কেটে সাদা কষ বা লেটেক্স সংগ্রহ করা হয়। গাছের গায়ে ছোট ছোট মাটির বা প্লাস্টিকের পাত্র বাঁধা থাকে। শ্রীমঙ্গলের পাশেই অবস্থিত ভাটেরা বা সাতগাঁও রাবার বাগানগুলো দেশের অন্যতম বড় রাবার উৎপাদন কেন্দ্র। রাবার বাগান দেখা শেষে এখন সবচেয়ে সুন্দর চা বাগান নূরজাহান টি গার্ডেনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। শ্রীমঙ্গল ঘুরে বেড়ানোর জন্য একা বা 2-3 জন আসলে সিএনজিই বেস্ট। সারাদিন ঘুরে বেড়ালে ভাড়া লাগে প্রায় 1500 টাকা। আর বড় লাল জিপ গাড়ির মতো ছাদ খোলা গাড়িতে, যেগুলোকে চাঁদের গাড়িও বলে, ওগুলো নিতে পারলে আরও ভালো হয়। তবে ওগুলো নিতে হলে গ্রুপ করে অনেকজন না আসলে মজা হয় না। চলে এসেছি নূরজাহান চা বাগানে। তবে নূরজাহান চা বাগানের মেইন স্পটে যেতে পারিনি, কোনো এক ভিআইপি মুভমেন্টের কারণে রেস্ট্রিকশন আছে। তবে আশেপাশে সব জায়গায় সুন্দর উপভোগ করার মতো। বাংলাদেশে প্রতি বছর প্রায় 93,000 থেকে 1 লক্ষ মেট্রিক টন চা উৎপাদিত হয়। 2023-24 অর্থ বছরে দেশে রেকর্ড 1 লক্ষ মেট্রিক টন চা উৎপাদিত হয়েছে।
দেশের মোট চা উৎপাদনের প্রায় 48% আসে শ্রীমঙ্গল সহ পুরো মৌলভীবাজার জেলা থেকে। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক চাই এই একটি অঞ্চল যোগান দেয়। অর্থাৎ 1 লক্ষ টনের ভেতরে 48,000 মেট্রিক টন চাই শুধু শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা থেকে উৎপাদিত হয়েছে। বাংলাদেশে মোট 168টি চা বাগানের মধ্যে শুধু মৌলভীবাজার জেলাতেই রয়েছে 92টি বাগান। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলাতেই রয়েছে 38টি বড় বাগান, পার্শ্ববর্তী এলাকাসহ প্রায় 60টি। এখন মাধবপুর লেকের দিকে যাচ্ছি। পৌঁছে গেলাম মাধবপুর লেকে। মাধবপুর লেকের প্রধান আকর্ষণ হলো এর টলমলে নীল পানি আর পানির উপর ফুটে থাকা হাজার হাজার নীল শাপলা বা পদ্ম। এটি মূলত 1965 সালে চা বাগানের সেচ কাজের সুবিধার জন্য তৈরি করা একটি কৃত্রিম লেক। তবে উঁচু নিচু পাহাড়ের মাঝে এর অবস্থান এটিকে পুরোপুরি প্রাকৃতিক লেকের মতো রূপ দিয়েছে। এখানকার পানি এতটাই শান্ত যে চারপাশের সবুজ পাহাড়ের প্রতিফলন পানিতে আয়নার মতো দেখা যায়। একে অনেক পর্যটক পাহাড়ের আয়না বলেও ডাকেন। মাধবপুর লেক দেখা শেষে বেরিয়ে এলাম। এখানে কিছু ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন। বিকাল 5টা বাজে, এখন অন্ধকার হয়ে যাবে, তাই ফেরার পালা। শ্রীমঙ্গলে একদিনে সব জায়গা দেখে শেষ করা যায় না, তাই আজ শ্রীমঙ্গলেই থাকছি একটি গেস্ট হাউসে। গেস্ট হাউসের রেন্ট পড়বে প্রতি রাতে প্রায় 1200 থেকে 4000 টাকা পর্যন্ত। ফেরার পথে যেদিক দিয়ে আসলাম সেদিকে আর যাব না। চা বাগান আর জনশূন্য রাস্তা দিয়ে রাতে যাওয়া সেফ না, তাই ড্রাইভার সাহেব বললেন ঘুরে মেইন রোড দিয়ে যাবেন। ভানুগাছ হয়ে লাউয়াছড়া হয়ে মেইন সড়ক দিয়ে শ্রীমঙ্গলে যাব। পরন্ত বিকেলে অস্তমিত লাল রক্তিম সূর্য দিগন্তে হেলে পড়েছে। রাতে ডিনার করার জন্য পানসি রেস্টুরেন্ট বেছে নিতে পারেন। ঘুরে ঘুরে দেখছি রাতের শ্রীমঙ্গল শহর। শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম পার্ট এখানেই সমাপ্ত। এরপরে দ্বিতীয় পার্টে শ্রীমঙ্গলের বধ্যভূমি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র, লাল পাহাড় এবং বিলাসচড়া লেক নিয়ে ভিডিও আসবে শ্রীমঙ্গল ভ্রমণ গল্পের দ্বিতীয় পার্টে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আর মন্তব্য কমেন্টে জানান। দ্বিতীয় পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো একদিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।